আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ২৭, লেখনীতে সুরাইয়া রাফা। নিরিবিলি আঙিনায় তিতির পাখির সুমিষ্ট কলরব। উঠোন জুড়ে খেলা করছে পরন্ত বিকেলের মরচে ধরা রোদ। সর্ষে ফুলের হলুদিয়া পরিবেশে নব্যবধূর ন্যায় সেজে উঠেছে বাড়ির একধার। চারিদিকের পশলি মাতানো সুমধুর সমাহার। উত্তরে কনকনে বৈরী বাতাসে শীতপ্রবাহের তীব্র পূর্বাভাস। সমগ্র লন জুড়ে পরিচ্ছন্নতার শেষ নেই। আসরের অশুভ আত্মাকে যেন ঝেঁটিয়ে বিদায় করেছেন স্বয়ং গৃহকর্ত্রী। দুপুরের ভাত ঘুমে বিভোর সারা মহল্লা। ঝিমধরা এই নিগুড় নিস্তব্ধতার রেশ কাটিয়ে আকস্মাৎ ধরনের কাঁপানো আর্তনাদে জেগে উঠল পুরো বাড়ি। পুরনো কংক্রিটের দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সে হৃদয় বিদারক তীব্র হাহাকার। আসবাবের ঝনঝন আওয়াজে মুহূর্তে কম্পিত হলো যেন সমগ্র বাড়ির প্রতিটি কোণ। ছাদের পাঁচিলে ঝিমুতে থাকা বেনামি পাখির দল একযোগে ডানা ঝাপটে চোখের পলকে উড়ে গিয়ে ঠাঁই জমালো অন্যত্র। উষা মাত্রই ফিরেছে স্কুল থেকে। বেবি পিঙ্ক কালারের হ্যালো কিটির ব্যাগটা এখনো ঝুলছে তার কাঁধেই। পরিশ্রান্ত শরীরটাকে টেনে টুনে দুরহ কদমে ঘরের দুয়ারে এক পা রেখেছে কি রাখেনি। তনাধ্যে ভেতর থেকে ভেসে এলো মেয়েলি ক্রন্দনের ব্যগ্র আওয়াজ। কান খাড়া করল উষা। সুপরিচিত কণ্ঠস্বরে ক্ষীণ আর্তনাদ কর্ণগোচর হতেই প্রবল শঙ্কায় আঁতকে উঠল তার দুর্বল চিত্ত। এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। পায়ের জুতো, কাঁধের ব্যাগ ইতে উতে ছুঁড়ে ফেলে দৌড় দিল ঘরের দিকে। আস্তে ধীরে নয়, বাতাসের বেগে গিয়ে থামল বসার ঘরে। ঘরের মাঝে সব ওলাটপালাট, যেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ চারিপাশ। যার সূত্রপাত হয়েছে কিয়ৎক্ষণ আগেই কেন্দ্রস্থলে ওর বোন ঈশানী। হ্যাঁ, ঈশানী ফিরে এসেছে। আজ প্রায় ৩-৪ মাস পর দেখা মিলেছে তার। আর এই মুহূর্তে মায়ের রণচণ্ডীর মুখোমুখি সে। ১-২ করে পরপর ৪খানা চপেটাঘাত একাধারে হামলে পড়ছে তার মাখন নরম গালে। মারের আঘাতে তুলোর মতো গাল দুটো ছিঁড়ে আসার উপক্রম। গালের যন্ত্রণা ছাপিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে মস্তিষ্ক। চোখের সামনে ভন ভন করে ঘুরছে পুরো দুনিয়া। মেয়ের এহেন নাস্তানাবুদ অবস্থা দেখেও রাগে ভাটি পড়ল না রোকেয়া প্রাচীর। এতগুলো দিনের জমানো ক্রোধের বশবর্তী হয়ে ফের হামলে পড়লেন মেয়ের উপর। এক হাতে রুটি তৈরির বেলুন নিয়ে অন্য হাতে আঁকড়ে ধরলেন ঈশানীর রেশমের মতো ঝুরঝুরে চুলের একাংশ। কথা বলার সুযোগ না দিয়ে জোর হস্তে বসিয়ে দিলেন কয়েক ঘা। কাঠের আঘাতে প্রচণ্ড যাতনায় টনটন করে উঠল ঈশানীর সমগ্র শরীর। কোনো মতে ক্ষীণ শ্বাস টেনে কাকতি করে ছেড়ে উঠল। ছেড়ে দাও মা, লাগছে। ঈশানীর মুখ ফুটে মা ডাক বের হতেই আগুনের মাঝে ঘি পড়ল যেন। ক্ষিপ্রতায় চিরবিরিয়ে উঠলেন রোকেয়া। মুহূর্তেই মেয়েটার অন্য গালে সপাটে চড় লাগিয়ে ক্ষুব্ধতার শিউরে পৌঁছে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, কে তোর মা, মুখপুরি? এই মুখ নিয়ে আবার ফিরেছিস কোন সাহসে? মরে যেতে পারলি না? নাকি আমাদের মুখে চুনকালি লাগিয়ে যার সাথে ভেগেছিলে তার আর প্রয়োজন নেই, নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? মায়ের বলা নোংরা কথা কর্ণগহ্বর ছুঁতে পারল না ঈশানীর। শেষ চরটা এতটাই জোরে ছিল যে তালা হারিয়ে ছিটকে পড়েছে সে সোফার এক কোণে মেঝেতে। সোফার হাতলে লেগে ইতিমধ্যে রক্তপাত শুরু হয়েছে তার কপালের এক প্রান্তে। রোকেয়ার ধ্যান নেই তাতে। সে পুনরায় হাতের কাছে গরম পানির কেতলিটা ওর দিকে ছুটতে উদ্যত হলেন। রাগে চিরবির করে বললেন, নোংরামে, এতদিন ধরে কোন নাগরে ভাত খাইয়েছে তোকে? কে দিয়েছে এত দামি জামা কাপড়? নষ্টামি করে ফিরে আসতে একটুও লজ্জা হলো না? তোকে দেখে ঘেন্না হচ্ছে আমার। এই মেয়ে পেটে ধরেছি, ছি! তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। এখনো বসে আছিস কোন মুখে? কপাল চুয়ে রক্তে হাত চাপল ঈশানী। চোখ মুখ খিচিয়ে ব্যথা সংগ্রহ করে মায়ের কথায় তাৎক্ষণিক প্রতিবাদ করে বলল, আমি কোনো নোংরা কাজ করিনি, মুখ লুকানোর মতো কোনো অসভ্যতায় জড়াইনি, তাহলে লজ্জা কেন পাবো? মেয়ের যুৎসই প্রত্যুত্তরে শরীরে আগুন ধরে উঠল রোকেয়ার। প্রচণ্ড রাগে থরথরিয়ে কম্পিত হলো তার অটপৌড়ের মেজাজি শরীর। ঈশানীর বাক্য শেষ ফের হতেই ছুড়ে দিলেন তিনি হাতে থাকা কেতলিটা।
কেতলির মধ্যে গরম পানি বিদ্যমান, সেই ভেবে জোর কদমে বোনের নিকট ছুটে এলো উষা। দু হাতে আঁকলে ধরল তাকে। তবে কেতলি হাতছাড়া হওয়ার আগেই পেছন থেকে রুক্ষ আওয়াজ ভেসে এলো এক পরিচিত বৃদ্ধার। থাম শুনো, এত মাইয়ে ফুয়ার গত আত কিল্লাই তুলোর। থামো বলছি, এত বড় মেয়ের গায়ে কেন হাত তুলছিস? ঈশানীর নানি দেবরা বৃদ্ধ মানুষ, খানিক আগেই দুপুরের খানা শেষ করে গা এলিয়েছিলেন বিছানায়। এর মাঝেই শুরু হয়েছে বসার ঘরের প্রলয়ঙ্করী তাণ্ডব। ফলস্বরূপ মেয়ের চিৎকার চেঁচামেচিতে হতচকিত হয়ে একদণ্ড শুয়ে থাকার ফুরসত পেলেন না বৃদ্ধা। লাঠি ভর করে তাড়াহুড়ো কদমে নেমে আসেন নিচতলায়। অতঃপর এতগুলো দিন বাদে বড় নাতনিকে দেখে আরেক দফা স্তম্ভিত হয়ে পড়েন তিনি। তারা তো ধরেই নিয়েছিলেন এই মেয়ে আর ফিরবে না। পুলিশ কেস, কোর্টে দৌড়ানো, অত ঝামেলা করার কিংবা আর্থিক সচ্ছলতা কোনোটাই নেই তাদের। অজ্ঞতা। থানায় একচ্ছ সাধারণ ডায়েরি করে চুপচাপ হাত গুটিয়ে নিয়েছিলেন সকলে। লোকমুখে কানাঘুনায় শুনেছিলেন যেই ছেলের সঙ্গে পালিয়েছে তার সঙ্গেই নাকি বিদেশে পাড়ি জমিয়েছে তার নাতনি। সেই ভেবে আরও এক দস্তর স্বস্তিতে হাঁপ ছেড়েছিল পরিবারের সকলে। কিন্তু এতগুলো দিন বাদে এভাবে ফিরে আসায় আশঙ্কার টানাপোড়েনে কলিজা শুকিয়ে কাঠ হলো বৃদ্ধার। কিয়ৎক্ষণ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থেকে সমস্তটা পর্যবেক্ষণ করে মেয়েকে থামানোর প্রয়াসে হাঁক ছাড়লেন তিনি। মায়ের অযাচিত আওয়াজে থমকালেন রোকেয়া। ঘাড় ফিরিয়ে দেখলেন লাঠিতে ভর করে পেছনে দাঁড়িয়ে আছে তার মা। দেবরা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোখাচোখি করলেন এক পল। পর মুহূর্তেই সোজা পায়ে এগিয়ে এলেন নাতির অভিমুখে। হাত বাড়িয়ে টেনে তুললেন ঈশানীকে। বয়সের ভারী কুঁচকে যাওয়া আলতো হাতে ও রক্ত জমাট মাখা মুখে আদুরে পরশ বুলিয়ে শান্তস্বরে বললেন, ও বুক, আমার নাতির মুখটা এমন শুকিয়ে গিয়েছে কেন? নাতির নানির আদরে কথায় আশ্বস্ত হতে পারল না ঈশানী। কারণ সর্বোপরি মায়ের কানে কূটনৈতিক পরামর্শগুলো যে নানি দিয়ে থাকে এতগুলো বছরে তা আর অজানা নয় ইস্যুর। সহসা আবেগ সংবরণ করে নাক টেনে চুপ রইল মেয়েটা। বুকের মাঝে অভিমানের তোলপাড়, অথচ কাছে বসিয়ে দুটো খাবার মুখে তুলে দিয়ে এতগুলো দিনের চড়াই উতরাইয়ের কাহিনী শোনার জন্য বসে নেই কেউ। ওসব কুলুষিত অধ্যায়কে এই জীবনের সামনে আনার জন্যই যেই মনের জোরটুকু প্রয়োজন সেটাও এই মুহূর্তে অবশিষ্ট নেই ইস্যুর। আর না আছে সকলের সম্মুখে নিজেকে জাহির করার ন্যূনতম ইচ্ছা। অতএব চুপ থেকে পরিস্থিতি সামাল দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এইল্লাগরি এনে হনে মারে, এভাবে কেউ মারে? ঈশানীর ভাবনার ছেদ ঘটে নানির উদ্বিগ্নতায়। এবারও নিশ্চুপ মেয়েটা। কোমল চিবুকে সন্তর্পণে হাত বুলিয়ে নানি ফের শুধায়, তুই এহালা কিল্লাই নাতি জামাই হডে? তুই একা কেন? নাত জামাই কোথায়? নানির কথায় ছলকে উঠল ঈশানী। আশ্চর্য কণ্ঠে শুধালো, নাত জামাই মানে কি বলছো এসব নানি? ঈশানীর কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে রোকেয়া। দাঁতের মাঝে দাঁত পিষে ঝাঁঝালো গলায় বলেন, ঢং পেয়েছে ঢং। কোথায় না কোথায় থেকে বেলাপনা করছে। এতদিন বাদে ফিরে রসিকতা জুড়ে দিয়েছে আমাদের সাথে। মহল্লার সবাই জানে তুই জিসানের সঙ্গে পালিয়েছিস, আর এখন নাটক করা হচ্ছে। দেবরা শাসালেন মেয়েকে, জোর গলায় থামিয়ে দিয়ে ফের হাসি মুখে নাতনিকে শুধালেন, হ্যাঁ রে, বিয়ে হয়নি? মা আর নানির অযাচিত প্রশ্নাঙ্গে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ঈশানীর। নিজের নামে তৈরি হওয়া এত এত কুৎসায় মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে ওর। কিসের স্বস্তি কি? এ যেন অসহায়ত্বের নদী ছাড়িয়ে মহাসমুদ্রের পতন। তবে ঘাবড়ালো না মেয়েটা। অহেতুক বিনা বাক্যে উপেক্ষা করে কপাল সংকোচন করে নিল ব্যতিগ্রস্ততায়। কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই মায়ের কথার পাছে ব্যগ্রস্বরে বলে উঠল, জিসান ঠিক আছে, ওর কিছু হয় নাই তো? ভালো আছে ও? ঈশানীকে শঙ্কিত দেখাচ্ছে, দৃষ্টি জুড়ে ভর করছে অহেতুক কাতরতা। মেয়ের উদ্বিগ্নতায় কপাল কুঁচকে ফেলল রোকেয়া প্রাচীর। মাকে উদ্দেশ্য করে বিরক্ত স্বরে বলল, দেখলে মা, দেখলে, যার সাথে পালিয়েছে তার নাকি খবরই জানে না। এত নাটক কোথা থেকে শিখেছিস? আমি তো শেখাইনি।
তখন থেকে পালিয়েছি, অপবাদ কেন দিচ্ছ? আমি কারো সঙ্গে পালাইনি। মেজাজ সংবরণ করতে না পেরে তৎক্ষণাৎ তেতে উঠল ঈশানী। দিশেহারা মস্তিষ্কে পাহাড় সমান ভার বইতে না পেরে ক্লান্ত পথিকের ন্যায় তপ্ত শ্বাস ছেড়ে আহত গলায় বলল, আমি ভালো ছিলাম না মা, বিশ্বাস করো আমি মোটেই ভালো ছিলাম না। ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছিলাম একটা জায়গায়, যেখানে কোনোদিন বেঁচে ফিরবো কিনা, তোমাদের আদৌ দেখতে পাবো কিনা সেটাও জানা ছিল না আমার। ঈশানীর এত এত আহাজারির পাছে চড়াত করে উঠলেন রোকেয়া। আচমকা ঝাড়ি মেরে বললেন, আবারও নাটক শুরু করেছিস? আবারও? চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস, অথচ মুখে বুলি আওড়াচ্ছিস তুই ফেঁসে গিয়েছিলি। বলি, নিজের মাকে তোর এতই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ রাখোসনি। তোর ছোট বোনটা সবে স্কুলে পড়ে, বাড়িতে বৃদ্ধ নানি, এত কিছু জানা সত্ত্বেও তুই চাকরি ছেড়ে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস পালিয়ে গিয়ে তুই নাকি মোটেও ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব? মায়ের অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। অশ্রুসিক্ত নয়ন জোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে। পরনে গুচ্ছি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে স্যানেলের তৈরি ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক। কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা, যার মূল্য ঈশানীর নিকট এক পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষটার মতো এই পোশাকগুলোকে আমূল ঘৃণা করে ঈশানী। নেহাত লজ্জা নিবারণের সম্ভ্রমে প্রয়োজন ছিল তাই পড়েছে এতদিন, কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই। জামা কাপড়গুলোর উৎস ভাবতে গিয়ে অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে মেয়েটার বক্ষপিঞ্জর। এই দামি পোশাকগুলো ওকে মোটেই শান্তি দিচ্ছে না। ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেইন্ট হাউসের সেই ভয়াবহ নিশীথে ডুবে থাকা মরীচিকার সম্রাট নিশাচার এরিস ইউভানের ধারালো মুখায়ব, তার পাষণ্ড হৃদয় থেকে উগরে আসা প্রতিটি কুলসিত বাক্য, মিসাইল হামলার সেই বীভৎস দৃশ্যপট, কীট পতঙ্গের মতো বর্বর হত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পণ্যের মতো বেচা কেনা, মতের অমিল হলেই শুট করে দেওয়া, আর পরিশেষে এরিস ইউভানের সেই বেজমেন্টের নৃশংসতা। প্রতি পদে পদে যেই মানুষটা ওকে ভোগ্য পণ্যের মতো একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি একবারও। হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেসব, কিন্তু এতে ঈশানীর সম্মানহানি কি হয়নি মোটেই? হয়েছিল তো বটে। চাকচিক্য পোশাকের অন্তরায় ওই বীভৎস কুলসিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে ওঠে ঈশানীর। অজান্তেই ভয়ের তোরে শিউরে ওঠে মেয়েটা। মস্তিষ্কের খই হারিয়ে এক নিমেষে শরীর থেকে ছুঁড়ে ফেলে দেয় রেশমের মতো ফিনফিনে কোমল স্কার্ফটা। অতপর ওভারকোটটা টেনে টুনে খুলতে খুলতে তরতরিয়ে উঠে যায় দোতলায়, গন্তব্য নিজের কক্ষে। এগুলো না ছাড়াতে পারলে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। ঈশানীর যাওয়ার পানে হতবিহ্বল নয়নে তাকিয়ে আছে সকলে। ওকে এভাবে বিনা বাক্যে ঘরে চলে যেতে দেখে কটমটিয়ে ওঠেন রোকেয়া। মেয়েকে আটকানোর পায়তারা করে তিনি সিঁড়ি ডিঙিয়ে উদ্যত হয়ে বলেন, কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কোনো আশ্রম নয় যে যেখান থেকে খুশি নোংরামি করে ফিরে আসবি, বিনা কৈফাতে ঘরে ঢুকে পড়বি। এটা ভদ্রলোকের বাড়ি, পাড়া মহল্লায় চলতে হয় আমাদের। এক পা সিঁড়িতে দিয়েও বাধাহীন সম্মুখে এগোতে পারলেন না রোকেয়া। তার আগেই চোখের ইশারায় মেয়েকে ধরাশায়ী করলেন দেবরা। কুচকে যাওয়া নীলের চোখে আচমকা আগুন ধরিয়ে নানির উচ্ছ্বাসের পারদে এক বালতি জল ঢেলে দিয়ে মেঝোতে অযত্নে পড়ে থাকা পোশাকগুলো এক নিমিষে কুড়িয়ে নেয় উষা। সেগুলো বাহুবদ্ধ করে নিজের ঘরে যেতে যেতে নানিকে ভেঙচি কেটে বলে, বুড়ির শখ কত। জামা কাপড় ছেড়ে কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে মাত্রই জানালা ঘেঁষে বসেছে ঈশানী। আজ বহুদিন বাদে নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে ওর। বুকের মাঝে নীরব আঁচে পুড়তে থাকা অসহনীয় দাবানলের হয়তো ইতি ঘটবে কোনো একদিন। বিভীষিকার সমাপ্তি ঘটিয়ে মুক্তি পাবে স্মৃতির পাতা। সেদিন হয়তো সত্যিকারের পরিসমাপ্তি ঘটবে এই নৃশংসতার। কিন্তু খারাপ সময়, খারাপ স্মৃতি, এগুলোকে এত সহজে ভোলা যায়?
মানবজাতি বরাবরই আবেগ দ্বারা পরিচালিত। ভালো সময় দীর্ঘক্ষণের হলেও মানুষ তা মনে রাখে না খুব একটা, অথচ ক্ষণিকের সামান্যতম খারাপ স্মৃতিটাকেও তারা আঁকড়ে ধরে থাকে সারা জীবন। তবুও ঈশানী অপেক্ষারত, পেছনের কলুষিত স্মৃতিকে ছুঁড়ে ফেলে একটা স্বাভাবিক জীবনে ফিরে পাবার প্রয়াসে দিবারাত্রি অপেক্ষার প্রহর গুনছে অন্তর্মুখী মেয়েটা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? নীরবে অতিবাহিত হলো কিয়ৎক্ষণ। আশেপাশের প্রগাঢ় নিস্তব্ধতা, সন্ধ্যার বুক চিরে বিষণ্ণ আধারের হাতছানি, যেন কোথাও কেউ নেই, শুধু ইস্যু আর তার অন্তহীন ভাবনার তামাশায় হাবুডুবু খাচ্ছে নির্নিমেষ। মুহূর্তেই কে যেন ভেবে বাস্তবতায় ফিরে এলো মেয়েটা। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে পুরনো মোবাইল ফোনটা অন করে একটা সিম তুলে নিল নিঃশব্দে। অতঃপর অটোপোডে মোবাইলখানায় সিম প্রতিস্থাপন করে ডায়াল করলো একটা বেনামি নম্বরে। একবার দুইবার কয়েকবার রিং হতেই অপর পাশ থেকে ফোন রিসিভের পিক পিক আওয়াজ ভেসে এলো। মৃদু সেই আওয়াজটুকু কর্ণগোচর হতেই এপাশ থেকে দ্বিধাগ্রস্ত স্বরে ডেকে উঠল ঈশানী, হ্যালো জিসান। টিকটিক করে ঘরে জানান দিচ্ছে রাতের অন্তিম প্রহর নীরব আগমন। বাইরে তুষারপাতের একচ্ছন্ন বিচরণ, বরফের আস্তরণে ডুবে আছে প্রকৃতি। কেমন যেন ঠান্ডায় জমে মৃত লাগছে সব। আজকাল এই নির্জীবতা, এই বিষণ্ণ নীরবতা বড্ড বিরক্ত লাগে অ্যারিসের। মস্তিষ্ক ছাপিয়ে সেই বিরক্তটুকু আনমনে উদ্ভাসিত হয় তার সমগ্র মুখমণ্ডলে। তুষার আচ্ছাদিত মস্কো শহরের মতোই এক টুকরো বরফখণ্ডে রূপান্তরিত হয়ে আছে তার বিধ্বস্ত নিগুড় চিত্ত। হৃদয়হীন লোকটার অনুভূতি প্রকাশের ভাষা জানা ছিল না অভিমানের অভিব্যক্তি বুঝে ওঠার অভিনব কৌশল। তাই তো সব সময়ের মতোই পরিশেষে ওর প্রাপ্তির খাতা শূন্য। অনুভূতি দিয়ে প্রাপ্তি বিচার করা মূর্খতার লক্ষণ। অ্যারিস সেটা ফলাতে চায় না কখনোই। ওর কাছে জীবন মানে ভ্যালু অফ পাওয়ার। কলুষিত হওয়ার কোনো পরিসীমা নেই। অ্যারিস সাইকোপ্যাথ না, তবুও ক্রাইমগুলো অত্যন্ত সুনিপুণ আর দূরদর্শী। অবশ্য সবটাই ব্রেড ভাইয়ের কামাল। ব্রেড ভাই ওকে জানোয়ার বানিয়েছিল, কিন্তু ঠিক কিরূপ জানোয়ার সেই কথা আজও পুরো আন্ডারওয়ার্ল্ডের অন্তরায়। আজকাল ঈশানীর ব্যাপারে ভাবতে গেলে গতি হারায় হৃদযন্ত্র। সেই বেপরোয়া বেগতিক হৃদয়ের লাগাম টানায় অপারগ স্বয়ং মাফিয়া বস। যে কোনো পন্থায় মেয়েটার সান্নিধ্য পেতে চায় মন। 1000 কিলোমিটারের দূরত্ব থেকেও সেই নীল চোখের অন্তরালে ডুব দিতে চায় মস্তিষ্ক। হোক সে যতই খারাপ আর অশুভ পন্থা। তবে কি এটাই সাইকোনিউরোসিস? অ্যাম আই সিক? আমি কি ওর জন্য ধীরে ধীরে ডেসপারেট হয়ে পড়ছি? বর্ষিত তুষারপাতের বিপরীতে কাচের দেওয়ালের অভিমুখে দাঁড়িয়ে আনমনে বিড়বিড়ালো মাফিয়া বস। বিধিবাম মস্তিষ্ক উত্তর খোঁজার আগেই ভাবনার সুতো ছিঁড়ে যায়। পেছন থেকে নিম্ন স্বরে ডেকে ওঠে আগন্তুক, প্রিভিয়েট মাই লর্ড। অ্যারিস পেছনে ঘুরতে না ঘুরতেই নতজানু হয়ে সম্মান জানালো গার্ড। চোখের পাতায় কিঞ্চিত পলক ছেড়ে সম্মান গ্রহণ করল। পরবর্তী আর্জিতে অবিচল থাকার আদেশই জানালো পাইথন লিডার। প্রথমে কিছু অপ্রাসঙ্গিক কথা দিয়ে শুরু করে লোকটা জানালো, পাইথন প্যারাডাইসের বেশ কয়েকটি ক্লাব দখল করে নিয়েছে ড্রাগন হান্টার গ্রুপ। তাদের গুপ্তচরেরা ইতোমধ্যে অর্ধশতাধিক পাইথন গার্ডসকে হত্যা করে ধরাশায়ী করে ফেলেছে অন্যদের। স্লাটগুলো সব তাদের হাতে বন্দি। তুষার বস গন্তব্যে না থাকায় গার্ডসরা সেভাবে লিড পায়নি, ফলস্বরূপ এই অবনতি। কথা বলার সময় তীব্র সংখ্যায় কণ্ঠনালী তিরতির করে কাঁপছিল তার। এই বুঝি রুথলেস মাফিয়া বসের নৃশংসতার শিকার হতে হয়? ক্লাবের খবরাখবর সাধারণত তুষারের হস্তান্তর করে অ্যারিসকে। গার্ডসরা অনিবার্য কারণ ব্যতীত সম্মুখীন হয় না মাফিয়া বসের। যেন নিষিদ্ধ দুনিয়ার বিধ্বংসী জানোয়ারটার ভয়ে অহর্নিশ জর্জরিত সকলে। কিন্তু এখন তো তুষার নেই। ক্লাবে ঘটে যাওয়া একের পর এক অতর্কিত হামলার কথা জানানোটা জরুরি, তাই এই অকতিভয়ে আগমন। গ্লাসের ওয়াইন ফুরিয়ে এসেছে।
অ্যারিস এগুলো ওয়াইন সাজানো বিস্তর তাকের দিকে। ধীরে ধীরে সময় নিয়ে দেখতে লাগলো প্রতিটা বোতল, সবগুলোর মধ্যে নান্দনিক কারুকার্য শোভিত। একটা ছোট্ট মতো জার তুলে এনে ছিপি খুলে চুমুক দিল তাতে। সেই তখন থেকেই মাফিয়া বসের কর্মকাণ্ডখানাগুলো কুণ্ঠিত নজরে পরখ করছে আগন্তুক। এত বড় একটা দুর্ধর্ষ খবর শোনার পরেও কিভাবে এত স্বাভাবিক রয়েছে বস, আপাতত সেটাই তার ভাবনার বিষয়। ইয়াক, ভেরি ব্যাড টেস্ট। আকস্মাৎ কিছু একটা ভাঙার ঝনঝন আওয়াজে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো গার্ডটা। মার্বেল পাথর খচিত তকতকে মেঝের উপর ইসাবেলা ইসেল হুইস্কির চূর্ণবূর্ণ জারটা পড়ে থাকতে দেখে হচকালো সে। এটা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইনগুলোর একটি, দাম আনুমানিক 40 কোটি। এমনকি একটা ব্যয়বহুল জিনিসকে এভাবে পায়ের কাছে গড়াগড়ি করতে দেখে মাফিয়া বসের রাগের পারদ কিঞ্চিত হলেও অনুমান করতে পারল গার্ডটা। টেরুটির সুরক্ষায় অপারগতায় ভড়কালো সে, মাত্রাতিরিক্ত ভীতিগ্রস্ততায় ওষ্ঠাগত প্রাণ। তাও কম্পিত স্বরে লিডারকে মানানোর প্রচেষ্টায় অব্যাহত রেখে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি লিড দিচ্ছি সকলকে। আজ রাতেই ক্লাব বেদখল করে ছাড়ব আমরা। লিভ। চকিতে চোখ তুলল রুশ লোকটা। নদীর মতো শীতল অথচ প্রগাঢ় কণ্ঠে ফের একই শব্দ আড়ালো মাফিয়া বস, লিভ। উপায়ন্তর না পেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো লোকটা। তড়িঘড়ি করে কুর্নিশ জানিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো সবেগে। তৎক্ষণাৎ গগন বিদরী গুলির আওয়াজে প্রকম্পিত হলো সমগ্র মাফিয়া পেইন্ট হাউস। বারুদের গন্ধে ভরে উঠল চারিপাশ। বক্ষ ভেদ করা বুলেটের আঘাতে শ্বাসরুদ্ধ হলো আগন্তুকের। ফিনকি দিয়ে বেরোনো তাজা রক্তের প্রবল স্রোতে সিক্ত হয়ে অফিস কক্ষের দরজায় আচমকা মুখ থুবড়ে পড়ল সে। পাইথন লিডারের ক্রোধের কবলে অবশেষে ধরফরিয়ে প্রাণটা উড়ে গেল তার। সেদিকে বাজ পাখির নজরে দৃষ্টিপাত করে পেছনে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে রিভলভারের সাহায্যে খানিকটা কপাল কুঁচকে বিরক্ত স্বরে বিড়বিড়ালো মাফিয়া বস, সেকেন্ড চান্স মাই ফুট। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনমনে কিছু একটা হিসাব কষল অ্যারিস। অতঃপর কানে এয়ারপড গুজে কাউকে ফোন লাগিয়ে রুক্ষ স্বরে আদেশ করল সে, ব্লাড ডায়মন্ড মিশনের টিম রেডি করো রাইট নাও। আসল কালপ্রিটকে পেয়ে গিয়েছি। রাতের আধার মিলিয়ে যাওয়ার আগেই ব্লাড ডায়মন্ড আমার চাই।